So thank you, Shabbaika. Welcome to financial reporting class. Sorry for being late. একটু পরে শুরু করে ফেলতে হয়েছে আমাকে। So as per the topic listed, আমরা বেসিক্যালি হচ্ছে আমরা আজকে তিনটা আর চারটা টপিক যতটুকুই পসিবল আমরা কভার করার ট্রাই করব। তার মধ্যে ফার্স্ট টপিকটাই হচ্ছে রিভিশন করার জন্য borrowing cost. Okay, so this is related to IS 23. Okay. বিফোর স্টার্টিং দিস আইএস আমাকে একটু বলতে হবে আপনি কি মনে করছেন রিগার্ডিং borrowing cost. হোয়াট ইজ borrowing cost? কি মনে হচ্ছে? It's simply an interest on what? Interest on taking loan or giving loan? Interest on taking loan. So borrowing বলতে আমরা বুঝি to take loan from bank, non-banking, other financial institution, right? So borrowing cost, that you guys said it perfectly, it is a finance cost, interest cost, but not only finance cost, interest cost, any cost that is related to raising the fund, যেটাকে আমরা borrowing cost বলি। এবং আপনারা যদি কেউ ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, আপনারা দেখবেন যে ব্যাংক যখন আপনাকে লোন দেয় তখন কিন্তু শুধু ওই ইন্টারেস্টটাই আপনার অ্যাকাউন্টে চার্জ হয় না, আরো কিছু কস্ট আছে, যেমন লাইক সাবসিডিজ থাকে, লাইক কিছু গভর্নমেন্টের চার্জ থাকে। হ্যাঁ, তো এক কথায় এটাকে বড় করতে টোটাল যত টাকা কস্ট হয়েছে, দ্যাট সিম্পলি আপনারা যেটা বলছেন যে ইন্টারেস্ট কস্ট, ফাইন্যান্স কস্ট, দ্যাট ইজ কল্ড বরোয়িং কস্ট, right? And that is the part of IS 23. Traditionally আমাকে বলেন, like traditionally in a sense হচ্ছে in a general sense borrowing cost or interest expense or finance cost, এটাকে আমরা কি হিসেবে ট্রিট করি? এটাকে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করি or এটাকে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করি? ইন জেনারেল, তো আমরা সবাই জানি যে এইটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ওই যে ফাইন্যান্স কস্টের যে পোর্শনটুকু আছে সেখানে এক্সপেন্স হিসাবে আমার ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ করি। তাহলে অ্যাপারেন্টলি আমার ডাবল এন্ট্রি কি হয়? ফাইন্যান্স কস্ট ডেবিট, মানে এক্সপেন্স ডেবিট, আর যদি আমি পে করে দিই তাহলে ব্যাংক ক্রেডিট, আর যদি পে না করি তাহলে আমি পেয়েবল করে রাখি। ইউজুয়ালি আমি পেয়েবল করেই রাখি, কেননা এটা আমার মান্থ এন্ড অথবা ইয়ার এন্ডে গিয়ে পেমেন্টটা হয়, ঠিক না? তাহলে এটা হচ্ছে আমার নর্মাল ট্র্যাডিশনালি অর ইন জেনারেল অ্যাকাউন্টিং এন্ট্রি ফর ফাইন্যান্স কস্ট অর ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে, বা আমরা IS 23 যে কনটেক্সটে পড়বো এটা একটু অ্যাডভান্স, একটু জাস্ট আ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য ফাইন্যান্স এক্সপেন্স অ্যাপ্রোচ। কেননা আপনি খেয়াল করে দেখবেন IS 16 যখন আপনি পড়েছেন প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আপনি যখন পড়েছেন, আপনি যখন দেখেছেন সেখানে একটা লিস্ট দেওয়া ছিল, আমি যদি ভুল না করে থাকি, আমি একটু জাস্ট উপরে যাচ্ছি কুইক রিভিশনে, সেখানে আমাদের ক্যাপিটালাইজেশনের কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো এন্ড কোন কস্টগুলা ইনক্লুড করতে পারবো না, মানে এক্সক্লুড করতে পারবো, এটার একটা দারুণ লিস্ট কিন্তু টেবিল আকারে দেওয়া ছিল। ক্যান ইউ রিকল দ্যাট? অ্যান্ড এটা আমরা কিছুদিন আগেই কথা বলছিলাম যে আমরা কোন কস্টগুলাকে ক্যাপিটালাইজ করতে পারবো। হোয়াট ডাজ মিন ক্যাপিটালাইজ? আমি কোন কস্টগুলাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে পারবো, মানে হচ্ছে কোন কস্টগুলাকে আমরা অ্যাসেট হিসাবে রেকগনাইজ করতে পারবো, ঠিক না? ওকে, তাহলে সেই লিস্ট কি ছিল? পারচেজ প্রাইস, ইমপ্রুভমেন্ট কস্ট, রাইট, কমিশনিং, এনভায়রনমেন্টাল প্রভিশন, এটা নিয়ে আমরা কথা বলেছি, রাইট? ওকে, এন্ড ফাইনালি কি ছিল? এখন কি একটু কন্ট্রাডিক্ট মনে হচ্ছে যে আমি তো ইন জেনারেল বললাম যে আমি বরোইং কস্টকে কি করব? এক্সপেন্স হিসেবে ট্রিট করব, বাট IS 16 আমাকে আবার কি লিড দিচ্ছে এখানে? IS 16 আমাকে কি বলছে? যে আমি এই কস্টটাকে কি করতে পারবো? ক্যাপিটালাইজ করতে পারবো। তাহলে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন আমরা পেয়ে গেলাম না? ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে আমি এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো কি কনসেপ্টে? আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে কোন এক্সপেন্স গুলাকে বলি, মনে আছে?
মানে ইন এ জেনারেল আমি যদি বলি যে আমি আমার কোন কস্টগুলাকে ক্যাপিটালাইজ করতে পারবো, যে কস্টগুলা আমার ডিরেক্টলি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু কনস্ট্রাক্ট, ডেভেলপ অর টু মেক ইট ইউজেবল দ্য অ্যাসেট। কাকে ইউজেবল করার জন্য? আমার যে অ্যাসেটটা আছে এই অ্যাসেটটাকে ইউজেবল করার জন্য ডিরেক্টলি যত অ্যাট্রিবিউটেবল কস্ট আছে আমি চাইলে কি করতে পারবো, সেটাকে ক্যাপিটালাইজ করতে পারবো অ্যাজ পার IAS 16। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। সে আমার একটা স্বপ্নের বাড়ি করার ইচ্ছা, আর আমার একটা অফিস বিল্ডিং করার কথা। আমি একটা অফিস বিল্ডিং করার জন্য আমার 10 তলা, আমি G+10 ধরলাম, আমি গ্র্যান্ড ফ্লোর +10, আমি এটা ডেভেলপ করব, কনস্ট্রাক্ট করব। ওকে, আমি এই কনস্ট্রাকশনটা করার জন্য আমি করতে পারতেছি না, কেন? আমার টাকা ছিল না, টাকা নাই। আমি ব্যাংক থেকে লোন ম্যানেজ করতে পারছি। ওকে, এখন আমি যে ব্যাংক থেকে লোন নিলাম, কেন নিলাম? টু কনস্ট্রাক্ট দ্য বিল্ডিং, রাইট? ওকে, আমি এই লোনের টাকাটা কোথায় ইউজ করতেছি? বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। তাহলে আমি আমার বিল্ডিং কনস্ট্রাক্ট করার জন্য যে লোনটা নিচ্ছি, এইটার রিলেটেড অ্যাট্রিবিউটেবল যদি কোনো কস্ট থাকে, তাহলে কি আমার এই বিল্ডিং এর কস্টের সাথে আমি এটা ক্যাপিটালাইজ করতে পারবো না? অ্যাজ পার আমরা একটু আগে যে কথাটা বললাম, যদি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হয়, ডিরেক্টলি রিলেটেড হয়, তাহলে আমি কি করতে পারবো? এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। ওকে, এখন এই যে লোনটা আপনি নিলেন, সে 10 মিলিয়ন, 10 মিলিয়ন। ওকে, এই যে লোনটা আপনি নিলেন $10 মিলিয়ন, এটার এগেনস্টে আপনি যেটুকু ইন্টারেস্ট দিচ্ছেন, এই ইন্টারেস্টটা আপনার দেওয়া লাগতো যদি বিল্ডিং না বানাতেন। কথাটা বুঝতে পারছি? তাহলে এই বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, এই বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে এই যে ফাইন্যান্স কস্ট, এই যে ইন্টারেস্ট কস্ট, এটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না? তাহলে আমি আগে যে কথাটা বলছিলাম যে আমি আমার ফাইন্যান্স কস্ট কি করব, উইদাউট এনি কনসিডারেশন এটাকে এক্সপেন্স হিসেবে বুক করব। বাট এখন কি কথাটা ঠিক সেরকমটা থাকছে? সেরকমটা থাকছে না। তাহলে IAS 23 আমাকে কি গাইড করবে? IAS 23 আমাকে গাইড করবে আমি কোন সিচুয়েশনে, কোন কন্ডিশনে আমি বরোইং কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো। ক্লিয়ার? আর কোন সিচুয়েশনে আমি বরোইং কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো না। বরোইং কস্ট ক্যাপিটালাইজ করতে পারবো মানে কি? আমি আমার অ্যাসেটের কস্টের সাথে এই বরোইং কস্টটাকে অ্যাড করতে পারবো। তার মানে কি? এটা আমার কি হয়ে যাবে? অ্যাসেট হয়ে যাবে। আর যদি এটা বরোইং কস্ট ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট না করে, তাহলে আমি কি করতে পারবো? এটাকে আমি অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারবো না। আমাকে এটা অ্যাজ অ্যান ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ করতে হবে। কথাটা ক্লিয়ার? আমি কি রিলেশনটা বুঝতে পারছি? তাহলে IAS 23 আমি কেন পড়ছি? তাহলে আমি যে ট্র্যাডিশনালি, ইভেন দো বাংলাদেশে এখনো অনেকে এই কাজটাই করে, কেউ এটাকে ক্যাপিটালাইজ করতে চায় না অথবা করে না, IAS 23 অনেকেই অ্যাপ্লাই করে না, বাট এটা কিন্তু অ্যালাউয়েবল অ্যাজ পার IAS 23। যদি আপনার কোনো কনস্ট্রাকশন কস্টের জন্য, যদি কোনো অ্যাসেট ডেভেলপ করার জন্য আপনি লোন ইউজ করে থাকেন, সেটার এগেনস্টে যদি কোনো ইন্টারেস্ট, সেটার এগেনস্টে যদি কোনো বরোইং কস্ট আপনি চার্জ করেন, তাহলে সেই বরোইং কস্টটাকে আপনি কি করতে পারবেন? ক্যাপিটালাইজ করতে পারবেন, যদি এটা ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করে। কথাটা বুঝতে পারছি? ওকে, শুধু বিল্ডিং এর ক্ষেত্রে না, এটি আমরা বলবো এখন। এটা কি শুধু বিল্ডিং এর ক্ষেত্রে নাকি অন্য অ্যাসেট গুলোর ক্ষেত্রে এটা হতে পারে? ওকে, তাহলে এটাকে আমরা সিম্পলি বলে দেই এটা শুধু বিল্ডিং এর ক্ষেত্রে না। borrowing cost can be capitalized all applicable qualifying asset। তাহলে এখানে এই যে দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে borrowing cost capitalization, আমি ক্যাপিটালাইজেশন কার জন্য করতে পারবো? ফর কোয়ালিফাইং অ্যাসেট। ঠিক আছে, তো এই কথাটা আমরা বলবো এখন। দেখেন এখানে খুব সুন্দর করে বলা আছে, borrowing costs are finance charges that are directly attributable to acquisition, construction, production of কি অ্যাসেট? কোয়ালিফাইং অ্যাসেট। এখন আমাকে এটা বুঝতে হবে হোয়াট ইজ কোয়ালিফাইং অ্যাসেট, ঠিক না?
এটা হচ্ছে কুইক রিভিশনে, সমস্যা নেই। এটা এই পিডিএফটা দেওয়া আছে, সমস্যা নাই, আবার দিয়ে দিচ্ছি। হয়তো আপনি ওই ইয়েতেও আছে, আমার ড্রাইভেও আছে, গুগল ড্রাইভে আছে। তাহলে বরোইং কস্ট আমার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল তার জন্য ফর কোয়ালিফাইং অ্যাসেট। ক্লিয়ার? নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কোয়ালিফাইং অ্যাসেট, সেটা আমরা এক্সপ্লেন করব। দ্যাট ফর্ম পার্ট অফ কস্ট অফ দ্যাট অ্যাসেট, ইন এক্সাম্পল সাচ কস্ট আর ক্যাপিটালাইজড। তাহলে বরোইং কস্ট আমি ক্যাপিটালাইজ করতে পারবো যদি এটা কি হয়, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হয় কোন অ্যাসেটের জন্য, ফর কোয়ালিফাইং অ্যাসেট। ক্লিয়ার? all other borrowing costs are recognized as an expense। তাহলে যদি এটা ক্যাপিটালাইজড না হয়, যদি এটা কোয়ালিফাইং অ্যাসেটের জন্য না হয়, তাহলে আমরা এটাকে কি করতে পারবো না, ক্যাপিটালাইজ করতে পারবো না, আমরা এটাকে সিম্পলি এক্সপেন্স হিসেবে ট্রিট করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম খেয়াল করে দেখেন যে এখানে আমরা বরোইং কস্টের ডেফিনেশন বলেছিলাম, মনে পড়ে আপনাদের? ফার্স্টে জিজ্ঞেস করলাম বরোইং কস্ট কি, ইন্টারেস্ট এন্ড আদার কস্ট দ্যাট এন্টায়ারলি ইনকারস ইন কানেকশন উইথ বরোইং অফ ফান্ডস। মিলছে আপনাদের ডেফিনেশনের সাথে? ওকে। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল মানে কি, যেটা রিলেটেড, মানে যেটা ছাড়া আপনি, মানে লাইক আনঅ্যাভয়েডেবল যেটাকে আমরা বলি, রাইট, যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, মানে যে বরোইং কস্টটা আর যে ফাইন্যান্স কস্টটা অ্যাভয়েড করতে পারবেন না। নাও এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টু রিমেম্বার কোয়ালিফাইং অ্যাসেট। কোয়ালিফাইং অ্যাসেট এটা সিম্পলি মনে রাখার জন্য, একটা সিম্পল ডেফিনেশন আমরা মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি যে কোয়ালিফাইং অ্যাসেট আর দোজ নন কারেন্ট অর অ্যাসেট অর কারেন্ট অ্যাসেট কুড বি, যেটা যেটা ইউজেবল হইতে অর যেটা ডেভেলপ করতে মোর দেন 12 মান্থস টাইম লাগে, অর যেটা ইউজেবল হইতে সাবস্টেন্সিয়াল মানে কি, একটা সাফিসিয়েন্ট, একটা সিগনিফিক্যান্ট টাইম লাগে, হুইচ ইজ অ্যাপারেন্টলি অ্যাজিউমিং 12 মান্থস। ক্লিয়ার? ওকে। এখন আপনি আমাকে বলেন তাহলে এই এক্সাম্পলে কি কি আসবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের সবগুলাই কি এখানে চলে আসবে না? যদি এটা কনস্ট্রাক্ট করেন আপনি, ইনস্টলেশন লেগে যাবে, রাইট। তারপর ইনটেনজিবল অ্যাসেটও হইতে পারে ডেভেলপমেন্ট কস্ট, যদি ডেভেলপমেন্ট কস্ট করতে 6 মাস 1 বছরের বেশি লেগে যায়, সেটাও আপনার কি হইতে পারে, কোয়ালিফাইং অ্যাসেট হইতে পারে, ঠিক না? ওকে। বাট এখানে একটা মজার এক্সাম্পল আছে, ইনভেন্টরি। ইনভেন্টরি কি 1 বছরের বেশি লাগতে পারে আসলে? ইউজুয়ালি তো লাগার কথা না, ঠিক না? কি ক্ষেত্রে? চিন্তা করে দেখেন, মানে এই ইনভেন্টরি যারা বিজনেস করে ওর জন্য যত বেশি সময় লাগবে, যত বেশি সময় সেই এইটাতে ডিপ্লয় করবে, তত বেশি এটা হেভি হবে, তত বেশি। আমি বুঝাতে পারছি? সো দ্যাটস আ এক্সেপশনাল এক্সাম্পল, বাট স্টিল এটাও হইতে পারে যদি ওই ইনভেন্টরি বানাইতে সাবস্টেন্সিয়াল পিরিয়ড লেগে যায়। তার মানে এখানে ইটস নট দ্য এক্সাম্পল যে শুধু নন কারেন্ট অ্যাসেট, এই জন্য আমি থেমে গেছিলাম, খেয়াল করে দেখবেন। তার মানে এখানে নন কারেন্ট অ্যাসেটও হইতে পারে, আবার কারেন্ট অ্যাসেটও হইতে পারে, মানে ইনভেন্টরিও হইতে পারে। বাট যদি কারো ইনভেন্টরি থাকে, সে ফ্ল্যাট বানায় বিক্রি করে, তার জন্য কুড বি আইফআরএস 15 এর সাথে এটা রিলেটেড, ঠিক না? কেননা সে এটা বানাইতে তো তার 6 মাস 1 বছর টাইম লাগবে। আবার এমন অনেক মেশিন আছে, যদি আমরা 18+ এক্সাম্পল দিলাম, যেমন আজকে বিকালবেলা একটা মিটিং ছিল কোন একটা পাওয়ার প্ল্যান্টের একটা ইয়ের জন্য, ওনাদের নাকি ওই পাওয়ার প্ল্যান্টের মানে বিদ্যুৎ করবে আর কি, ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য, ওইটা এলসি ওপেন করার পরে নাকি বাইরে থেকে আনতে 3 বছর সময় লাগে, বিকজ ওই মেশিন রেডি হইতে নাকি 2-3 বছর লেগে যায়, হইতেই পারে। সো দ্যাট কুড বি ওকে। সো এটা ইনভেন্টরিও, তার জন্য ইনভেন্টরি হইতে পারে, আমার জন্য হয়তো বা এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, বাট যে সেল করতেছে যদি এটা তার অর্ডিনারি কোর্স অফ বিজনেস হয়, তাহলে হোয়াই নট। বাট কনসেপ্ট হচ্ছে
যেই বিল্ডিং অর অ্যাসেট অর এনি প্রপার্টি অর এনি সর্ট অফ ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেটা রেডি টু অ্যাভেলেবল করতে আমার সাবস্টেনশিয়াল পিরিয়ড লাগে। মানে কি সাবস্টেনশিয়াল পিরিয়ড মানে কি? ইউজুয়ালি লাইক মোর দ্যান অর মিনিমাম 1 ইয়ার, 12 মান্থ লাগে। ওকে, 12 মাসের বেশি হইতে পারে, হ্যাঁ। আবার অনেক সময় এখানে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, অনেক সময় এক্সামিনার আপনাকে বলে দিবে যে ইট টেক সাবস্টেনশিয়াল পিরিয়ড, বাট এটা 12 মান্থের আগে শেষ হয়ে যায়, স্টিল এটা কোয়ালিফাইং আছে, কেননা এক্সামিনার বলেই দিছে এটা সাবস্টেনশিয়াল পিরিয়ড লাগছে, এটা কোয়ালিফাইং আছে। সো এক্সামে আপনাকে অ্যাজিউম করতে হবে না, ইউজুয়ালি এক্সামিনার বলে দিবে যে এটা কোয়ালিফাইং অ্যাসেট কি না। ক্লিয়ার? বাট এটা আপনাকে মনে রাখতে হবে যে আমি বরোইং কস্ট তখনই ক্যাপিটালাইজ করতে পারবো যখন এটা দুইটা কন্ডিশন মিট করবে। একটা হইতে হবে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, রাইট? আরেকটা কি? ফর কোয়ালিফাইং অ্যাসেট। কথাটা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? সমস্যা না। এখন আপনি অ্যাপারেন্টলি চিন্তা করেন, আপনি $1,00,000 লোন নিলেন, এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। ওকে, আপনি বিল্ডিং এর কাজ শুরু করলেন 1 জানুয়ারিতে, আপনার রিপোর্টিং ডেট 31 ডিসেম্বর। ওকে, তাহলে এই যে 10%, আমি ধরে নিচ্ছি মান্থলি 10%, যদিও এটা বছরের অ্যানুয়ালি 10% হবে, মান্থলি ইন্টারেস্ট 10%, জাস্ট ফর আওয়ার গুড সেক। তাহলে প্রতি মাসে আমি কত করে ইন্টারেস্ট চার্জ করব? 10,000। ওকে, তাহলে জানুয়ারিতে 10,000, ফেব্রুয়ারিতে 10,000, এভাবে আমার চার্জ হইতে থাকবে। ধরে নিচ্ছি এটা শর্ট টার্ম, 1 বছরের জন্য লোনটা নেওয়া। এখন এই যে 10% সে ইন্টারেস্ট দিবে, ওকে, আমি ক্যাপিটালাইজেশন মানে আমি কবে থেকে শুরু করব ক্যাপিটালাইজ করা? দ্যাটস এ গুড কোয়েশ্চেন, যে আমি কবে থেকে শুরু করব। আমি লোনটা নিচ্ছি কবে থেকে? জানুয়ারির 1 তারিখ থেকে। ওকে, বাট আমি প্রজেক্টের কাজ শুরু করছি মার্চের 1 তারিখে। লোন জানুয়ারির 1 তারিখেই নিছি আমি, মানে লোন আমার জানুয়ারি, হ্যাঁ, এই যে এটা কনস্ট্রাকশনের জন্যই নেওয়া। বাট ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হয়? ঠিক ভালো করে চিন্তা করেন, লোন আপনি জানুয়ারির 1 তারিখে নিছেন সেটা ঠিক আছে, বাট জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস কি এই বিল্ডিং এর ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টের জন্য ইউজ হয়েছে? না। তাহলে আপনার অ্যাকচুয়ালি কবে থেকে এটার বরোইং কস্ট ক্যাপিটালাইজ করা উচিত? মার্চের 1 তারিখ। আমি বুঝাইতে পারছি কথাটা? তার মানে দ্য লেটেস্ট ডেট, যেই ডেটে আপনি কাজ শুরু করছেন অথবা যেদিন থেকে আপনার ইন্টারেস্ট চার্জটা স্টার্ট হয়েছে। আবার উল্টাও হইতে পারে, কাজ শুরু করছেন জানুয়ারির 1 তারিখে, বাট লোন শুরু হয়েছে মার্চের 1 তারিখ। তাহলে তো অ্যাকচুয়ালি মার্চের 1 তারিখ থেকেই আপনাকে ইন্টারেস্টটা বরোইং কস্ট ক্যাপিটালাইজ করতে হবে। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে হ্যাঁ, এখন ওই পরেরটাতে ওইখানে পড়ে যাচ্ছি, আপাতত স্টার্টিংটা আমরা বুঝি। তাহলে আমরা লোন নিয়েছি জানুয়ারির 1 তারিখ, বাট কাজ শুরু করেছি মানে অ্যাক্টিভ প্রোগ্রাম অথবা কস্ট ইনকার করেছি আমি মার্চের 1 তারিখ। তাহলে কবে থেকে আমি ক্যাপিটালাইজ শুরু করব? মার্চের 1 তারিখ। তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে যে আমার বরোইং কস্ট ইনকার করলাম, তাহলে এটা আমি কি করব? মনে আছে যে যদি বরোইং কস্ট ক্যাপিটালাইজ না হয় তাহলে ওইটাকে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে চার্জ করব। এগ্রি? কোনো ঝামেলা মনে হচ্ছে আমাদের? না। এখন আসেন, মার্চ থেকে আপনি বরোইং কস্ট ক্যাপিটালাইজ করা শুরু করছেন, বাট কাজ শুরু করছেন কবে থেকে? জানুয়ারি থেকে। ওকে, ও সরি, মানে বড় ইন্টারেস্ট শুরু হয়েছে কবে থেকে? জানুয়ারি থেকে। ওকে, এখন আমি এটা বলে ফেলছি যে এটা আমার কোয়ালিফাইং অ্যাসেট, তাহলে এটা আমার ধরার দরকার নাই যে 12 মান্থ লাগলো কি লাগলো না। ওকে, তাহলে আমার ইন্টারেস্ট শেষ হওয়ার কথা কবে? 31 ডিসেম্বরে, রাইট? বাট এই প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে নভেম্বরে। হইতে পারে না? হইতেই তো পারে, রাইট? তাহলে এই যে নভেম্বরে শেষ হয়ে গেছে, মানে হচ্ছে আপনার সিগনিফিক্যান্ট কাজ নভেম্বরে হয়তো বা ফুল শেষ হয় নাই,
লাইক 95% কাজ শেষ হয়ে গেছে, হয়তো বা কিছু পেইন্টিং বাকি আছে, মেবি কিছু পলিশিং বাকি আছে, বাট রেডি, মানে আপনি বিল্ডিং উঠে যেতে পারবেন। অনেক সময় হয় না যে বাইরে রং করা হয়, বাট এটার জন্য তো আর আপনার বিল্ডিং এ ওঠা বাকি থাকে না, অফিস করা বাকি থাকে না। ওকে, তাহলে সিগনিফিকেন্ট কাজ হয়ে গেছে। তাহলে আপনি কি ক্যাপিটালাইজ ডিসেম্বর পর্যন্ত আর করতে পারবেন? তাহলে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন কবে, কোন পর্যন্ত? কবে পর্যন্ত? তাহলে এই যে বাকি 1 মাস থাকবে, এই 1 মাসকে আপনি কি হিসেবে দেখাবেন? কনসেপ্টটা কি বুঝতে পারতেছি? তার মানে দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্যাপিটালাইজেশন ইউর বরোইং কস্ট। এক্সামে এরকম ভাবেই আপনাকে অ্যাকচুয়ালি টাইমলাইন গুলো বলবে যে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন কতটুকু। তাহলে কতটুকু করতে পারবেন? মার্চ থেকে নভেম্বর, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 8 মাস, রাইট? তাহলে এই 8 মাসের যে বরোইং কস্ট, এই 8 মাসের বরোইং কস্টটাকে আপনার যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট আছে, এই কস্টের সাথে এই বরোইং কস্ট আপনি কি করে দিবেন? অ্যাড করে দিবেন, এন্ড এই পুরোটাই হয়ে যাবে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি কি বুঝাতে পারছি? হুম, ওকে। তাহলে আমরা বরোইং কস্ট কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে সেটা আমরা বুঝলাম ক্লিয়ারলি। কোনো সমস্যা আছে? তাহলে কবে থেকে শুরু হবে, মানে কবে থেকে শুরু হবে? আমি যদি আপনাকে বলি যে ধরেন ইন্টারেস্ট চার্জ শুরু হয়েছে জানুয়ারিতে, বাট কাজ শুরু করছেন মার্চে, তাহলে আপনি কি জানুয়ারি থেকে শুরু করবেন ক্যাপিটালাইজেশন? মার্চ থেকে। আবার কবে শেষ হবে? যেদিন সিগনিফিক্যান্ট কাজ শেষ হয়ে গেছে প্রজেক্টের, কনস্ট্রাকশনের। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে স্টার্টটা আমরা বুঝলাম, স্টপটাও বুঝলাম, মানে আমার কবে শুরু করব, কবে শেষ করব, সবই বুঝলাম, কোনো সমস্যা নাই। বাট কোনো কারণে প্রজেক্ট যদি ইন বিটুইন, মাঝখানে সাসপেন্ড হয়ে যায়, হতে পারে না? সাসপেন্ড মানে কি? এরকম অনেক প্রজেক্ট দেখেন না আপনারা, যে প্রজেক্টের কাজ মাঝখানে মাঝপথে বন্ধ হয়ে আছে? অনেক প্রজেক্ট আছে এরকম, বাংলাদেশের সরকারি প্রজেক্ট গুলো তো অনেক অনেক থাকে। এরকম অনেক বিদ্যুতের প্রজেক্ট আছে যেগুলো ধরেন 2014 সালে পারমিশন নিছেন, 2 বছর কাজ করছে, এরপরে বন্ধ। ইভেন আপনি গত সরকারের আমলের অনেক কাজ আছে দেখবেন যে এখন বন্ধ, আবার নতুন সরকার এসে শুরু করবে। ইভেন তো এটা আপনি গ্রামের বাড়িতে অথবা ঢাকা শহরে আপনি দেখবেন যে অনেক বিল্ডিং দেখবেন ধোঁয়ায় কাজ শুরু করছে, হঠাৎ করে 6 মাস ধরে কাজ হচ্ছে না, বন্ধ। সো সাসপেন্ড হয়, রাইট? ওকে, এখন সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে হচ্ছে আপনি কাজটা বন্ধ রাখছেন, কাজটা স্থগিত রাখছেন। সাসপেন্ড মানে তো স্থগিত। এখন এই স্থগিতটা, এই সাসপেনশনটা দুই রকমের হইতে পারে। একটা হইতে পারে টেম্পোরারি, মানে কি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছেন। আরেকটা কি হইতে পারে? পার্মানেন্টলি সাসপেন্ড মানে কি? তাহলে কি আর এটা কোয়ালিফাইং অ্যাসেট হবে? তাহলে কি আর এই বরোইং কস্ট ক্যাপিটালাইজ হবে? তাহলে যখন পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবেন, এর মধ্যে যদি কোনো কস্ট ক্যাপিটালাইজ করেও থাকেন, সেটাও আপনি আর করতে পারবেন না। কেন না? বিকজ এই অ্যাসেট ইউজ করে তার ফিউচার বেনিফিটই পাবেন না। দ্যাট শুড নট বি ইউর অ্যাসেট এনিমোর। ক্লিয়ার? ওকে, তাহলে পার্মানেন্টলি সাসপেন্ড হলে দ্যাট ইজ নট ইউর কনসিডারেশন পয়েন্ট যে আপনি ক্যাপিটালাইজ স্টিল কন্টিনিউ করতে পারবেন কিনা, কেননা অ্যাসেটটাই আর থাকবে না। তাহলে আপনি কনসার্ন কোনটা নিয়ে? টেম্পোরারিলি যদি সাসপেন্ড হয়। এখন টেম্পোরারিলি সাসপেন্ড কি? আপনি বরোইং কস্ট শুরু করছেন কবে? মার্চে, এপ্রিল, মে, জুন। জুনের পরে গিয়ে জুলাই এবং অগাস্ট, জুলাই এবং জুলাই অগাস্ট, এই 2 মাস কাজ বন্ধ ছিল। এখন এই 2 মাসের যে ইন্টারেস্ট এক্সপেন্সটা কত করে? 10,000। 10,000। এই 2 মাসের এক্সপেন্সটাকে আপনি এখন কি করবেন? ক্যাপিটালাইজ করবেন? অ্যাপারেন্টলি কি মনে হয়, ক্যাপিটালাইজ করা উচিত নাকি এক্সপেন্স হিসেবে চার্জ করে দেওয়া উচিত? মানে বলে যান আপনাদের কি মনে হয়। এক্সপেন্স হিসেবে চার্জ করে দেওয়া উচিত। সবাই কি অ্যাগ্রিড? অ্যাগ্রিড। ওকে, খুব আপনারা মানে অনেক কনজারভেটিভ হয়ে গেছে। সেটাই তো, মানে আপনারা আইএস এর কথা
এটা তো বলতে পারতেন যে আইএস কি বলে সেটাই আমরা মনে করি, বাট আপনারা মনে করছেন যে, কারণ এক্সপেন্স চার্জ করা মানে কি, আপনি এক্সপেন্স বেশি দেখাবেন, এই বছরই এক্সপেন্স বেশি দেখাবেন, প্রফিট কমে যাবে, রাইট? তার মানে আপনি এক্সপেন্স হিসেবে চার্জ করা মানে কিন্তু বিজনেসে কনজারভেটিভ মানে প্রুডেন্স কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। বাট আইএস কি বলে, দ্যাটস এ গুড পয়েন্ট। আইএস বলে যদি এটা টেম্পোরারিলি সাসপেন্ড হয়, যদি এটা টেম্পোরারিলি সাসপেন্ড হয়, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য রিজন, you need to identify the reason যে টেম্পোরারিলি কেন সাসপেন্ড হয়েছে, why, you have to identify why। যদি এই সাসপেনশনটা হয় প্রজেক্ট স্পেসিফিক রিকোয়ারমেন্টের কারণে, যেটাকে আমরা বলি ইন্টারনাল কারণে, যদি আপনার সাসপেনশনটা রাখতে হয় যে প্রজেক্টের কাজের জন্য 2 মাস বন্ধ রাখতে হবে, এটা হয়। আপনারা দেখবেন যে ছাদ যখন ঢালাই দেওয়া হয়, ছাদ ঢালাই দেওয়ার সময় কিন্তু কিছুদিন কাজ বন্ধ রাখতে হয়। আপনি কিন্তু মানে উপরের ছাদ যখন সেন্টারিং করার পর যখনই করে রাখেন, ঢালাই হয়ে যায়, আপনি সাথে সাথে কিন্তু তার উপরে ফ্লোরের কাজ শুরু করতে পারেন না। মিনিমাম 15 দিন 20 দিন, বেসড অন দা আপনি কতটুকু হাইটে করতেছেন, আপনাকে কাজ বন্ধ রাখতে হয়। তাহলে যদি এরকম কোনো কারণে 1 মাস 2 মাস বন্ধ থাকে, তাহলে তো আপনার এটা কি করতে পারা উচিত, কারণ এটা তো প্রজেক্ট স্পেসিফিক কারণেই। তাহলে স্টিল আপনি কি করতে পারবেন, ক্যাপিটালাইজ করতে পারবেন। আমি বুঝাতে পারছি কথাটা? তার মানে ইউ নিড টু ডিগ ডাউন যে এই সাসপেনশনটা কেন হয়েছে। যদি প্রজেক্টের ডেভেলপমেন্টের জন্যই হয় তাহলে স্টিল তো অ্যাট্রিবিউটেবল। এখন কি মেক সেন্স করতেছে? এখন হ্যাঁ মনে হচ্ছে, মানে এখন মনে হচ্ছে যে আমি যা বলতেছি ঠিক আছে, বাট আমি ভুলও তো বলতে পারতাম। বাট লজিক্যালি হচ্ছে এটা যে এরকম তো হয় যে প্রজেক্টের কারণে আমি 2 মাস কাজ বন্ধ রাখছি, তাহলে এইখানে যদি জুলাই আগস্টের কাজ আমার প্রজেক্টের ডেভেলপমেন্টের জন্য বন্ধ রাখি, তাহলে আমি কি করতে পারবো, স্টিল ক্যাপিটালাইজ করতে পারবো, রাইট? বাট যদি এটা এক্সটার্নাল কোনো কারণে হয়, এক্সটার্নাল কারণ মানে কি, পলিটিক্যাল ইস্যুস হতে পারে, এনভায়রনমেন্টাল কোনো কারণে খারাপ অবস্থা যেতে পারে যেটা আপনার কন্ট্রোলে নাই, রাইট? আপনার এমপ্লয়িরা স্ট্রাইক করতে পারে, লোকাল চাঁদাবাজরা এসে চাঁদাবাজি করতেছে, কাজ বন্ধ রাখতে হচ্ছে, এগুলো তো আপনার কন্ট্রোলে নাই। হ্যাঁ, বুঝেন? ফাইন্যান্সিয়াল হতে পারে, এটাও তো এক্সটার্নাল, এটা তো প্রজেক্ট স্পেসিফিক না, এটাও হতে পারে। এটাই হয় মোস্ট অফ দ্য কেস, অনেক সময় এটাও হয়। তাহলে এইসব ক্ষেত্রে যদি কখনো আপনার কাজ বন্ধ রাখতে হয়, যে কয় মাস কাজ বন্ধ থাকবে ওই কয় মাসের বরোইং কস্টকে আপনার কি হিসেবে চার্জ করতে হবে? লজিক্যাল না? এখন মেক সেন্স করে না? কথাটা কি বুঝতে পারলাম? কোনো ঝামেলা মনে হচ্ছে? ওকে, তাহলে বরোইং কস্ট কি, বরোইং কস্ট কিভাবে ক্যাপিটালাইজ করতে হয়, কন্ডিশন কি ক্যাপিটালাইজ করার, সব ক্লিয়ার। এরপর আমরা দেখলাম বরোইং কস্ট ক্যাপিটালাইজ আমি কবে শুরু করব, স্টার্টিং, কবে শেষ করব, স্টপিং, এন্ড সাসপেনশন হলে কি হবে। বুঝতে পারতেছি কথাগুলো? ওকে, এখানে আসলে এই জিনিসগুলাই বলা আছে, আমি আর লাইন বাই লাইন আসলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। আপনি পড়লেও 2 মিনিট পড়ে ফেলেন, পড়লেও দেখবেন এই কথাগুলাই চলে আসবে। আপনাদের সাথে আমিও পড়ে ফেলি। দেখেন, স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে কমেন্সমেন্ট, মানে কবে থেকে আপনি শুরু করবেন। দেখেন, when the following 3 conditions are first met, expenditure for the asset are being incurred, borrowing costs are being incurred, activities that are necessary to prepare asset for its intended use। এই তিনটা ডেটের মধ্যে যে ডেটটা লেটেস্ট ডেট, এই তিনটা ডেটের মধ্যে যে ডেটটা লেটেস্ট, লেটেস্ট মানে কিন্তু ওল্ডার না, মানে আগের ডেট না, যেটা লেটেস্ট ডেট, সেদিন থেকে ক্যাপিটালাইজ শুরু হবে। কবে শেষ হবে? An entity shall cease মানে stop capitalization borrowing cost when substantially all activities necessary to prepare the qualifying asset for its intended use or sale are complete। মানে যেদিন সাবস্টেন্সিয়াল সিগনিফিক্যান্ট কাজ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? যদি সাসপেন্স হয়, খেয়াল করে দেখেন, capitalization is suspended if active development is interrupted for extended periods
temporary delay or technical administrative work will not cause suspensions. Interest income from in deposit during this period is not deductible from. So এই কথাটা একটু পরে আসতেছি, আপাতত আমরা যে পয়েন্টটা বললাম যে যদি এটা টেম্পোরারি হয় এবং যদি প্রজেক্ট স্পেসিফিক হয় তাহলে আমরা কি করতে পারবো, এটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। আর যদি এক্সটার্নাল রিজনে হয়, রাইট, যেটা বিয়ন্ড মাই কন্ট্রোল, সেটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো না। ক্লিয়ার? ওকে, এইটুকু পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে IS 23 70% কাজ ডান। এখন আমাকে জাস্ট দেখতে হবে যে বরোইং কস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়। মানে আমরা তো একটু আগে একটা ক্যালকুলেশন খুব সিম্পলি দেখলাম। সিম্পলি কি, যে 1 লাখ ছিল তার 10%, ঠিক না? এবং 10% আমি কি করছি, মান্থলি প্রোরাটা করছি, প্রপোর্শনাল ট্রেড করছি। তো সেই ক্ষেত্রে একই রকম ভাবে আমার এক্সামে তো আর বরোইং কস্ট সবসময় এত সিম্পলি দেওয়া থাকবে না, রাইট? সিম্পলি দেওয়া থাকবে না, আমাকে কি করতে হবে, বরোইং কস্টটা ক্যালকুলেট করতে হবে। এখানে আমি বরোইং কস্ট ক্যালকুলেট করতে হবে দুইটা পারপাসে, যদি দুইটা চিন্তা করি। একটা হচ্ছে ফর স্পেসিফিক বরোইং, আরেকটা হচ্ছে জেনারেল বরোইং। হোয়াট ডাজ মিন স্পেসিফিক? স্পেসিফিক মানে কি? মানে আমি একটা বিল্ডিং বানাবো, এটার জন্য এবি ব্যাংক থেকে সে $1 মিলিয়ন লোন নিচ্ছে, এটাকে আমরা কি বলছি, স্পেসিফিক। মানে হচ্ছে আমি পার্টিকুলারলি আমার বিল্ডিং এর জন্যই এই লোনটা নেওয়া, কোয়ালিফাইং অ্যাসেটের জন্যই লোনটা নেওয়া, এটাকে বলা হয় স্পেসিফিক বরোইং। তাহলে স্পেসিফিক বরোইং এর জন্য আমার আলটিমেটলি ক্যালকুলেশন কি, সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমার এখানে দেখতে হবে যে এটা লোন কত ইনটু ইন্টারেস্ট রেট কত, রাইট? সিম্পল কথা, ক্লিয়ার? তাহলে আমার টোটাল বরোইং কস্ট আমি স্পেসিফিক বরোইং এর জন্য কিভাবে ক্যালকুলেট করব, বিকজ আই নো দ্য এক্সাক্ট বরোইং রেট ফর এক্সাক্ট লোন, দ্যাট ইজ কল্ড স্পেসিফিক বরোইং। দেন হোয়াট ইজ জেনারেল বরোইং? দেন জেনারেল বরোইং বলতে আমরা আসলে কি বুঝি? লোন নিয়েছি কিন্তু বিভিন্ন কাজে অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। ওকে, জেনারেল বরোইং মানে হচ্ছে সে আমার লোন এ আছে 1 মিলিয়ন at the rate of 10%, লোন বি আছে 500,000 at the rate of 8%, লোন সি আছে 800,000 at the rate of 12%। তার মানে আমার এক্সিস্টিং কয়টা লোন আছে বিজনেসের? 3টা। আমি এই 3টা লোনই ইউজ করতেছি কোন একটা কোয়ালিফাইং অ্যাসেটকে কনস্ট্রাক্ট করার জন্য। মানে আমার যে কনস্ট্রাকশন প্রজেক্টে আমি টাকাটা ইউজ করতেছি, এখানে লোন এরও টাকা আছে, লোন বিরও টাকা আছে, লোন সি এরও টাকা আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি তো স্পেসিফিক ক্ষেত্রে জানতাম যে আমার এই কোয়ালিফাইং অ্যাসেটের জন্য একটাই লোন নিছি, ওইটারই ইন্টারেস্ট, তাহলে এখানে আমার আর কোনো ঝামেলা নাই। বাট এখানে কি হচ্ছে, আমার লোন 3 ক্যাটাগরির লোন আছে, 3 টাইপের লোন আছে, 3 টাইপের লোনই আমি কি করতেছি, কোয়ালিফাইং অ্যাসেটের জন্য ইউজ করতেছি, তাহলে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, এটা তো কোনো সমস্যা নাই, রাইট? এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কোন রেট নিব, আমি কি 10% নিব, 8% নিব, 12% নিব, নাকি অ্যাভারেজ করে নিব, লাইক 12 আর 8 কত, 20, 20 আর 10 কত, 30। তাহলে কয়টা ইন্টারেস্ট এখানে, কয়টা লোন, 3টা লোন, তাহলে 30 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি অ্যাভারেজ নিব নাকি আমরা ওয়েটেড অ্যাভারেজ নিব? ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ এন্ড ওয়েটেড অ্যাভারেজ? ডিফারেন্সটা কি জানি? আমরা অ্যাভারেজ কত পার্সেন্ট করলাম, 10% না? লেটস সি ওয়েটেড অ্যাভারেজ কত হয়। ওয়েটেড অ্যাভারেজ কিভাবে করব, প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট
ডিভাইডেড বাই টোটাল borrowing ইনটু 100। তাহলে ইন্টারেস্ট, লোন এর ইন্টারেস্ট কত? 1 মিলিয়নের 10%, কত? 100,000, রাইট? 1 মিলিয়ন প্লাস 500,000 8%, 40,000 প্লাস 800,000 12%, কত? 96,000 ডিভাইডেড বাই আমার টোটাল লোন 1 কত ছিল? 1 মিলিয়ন। লোন 2 কি ছিল? কত? 500,000। লোন 3 কত ছিল? 800,000 ইনটু 100। দেখেন তো ওয়েটেড অ্যাভারেজ রেট কত আসে? It should be difference from 10%। কত? তাহলে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, 10% অর ওয়েটেড অ্যাভারেজ 10.26%? বুঝাইতে পারছি কথাটা? তাহলে অনেক সময় আপনার মনে হবে যে অ্যাভারেজ নিলেই তো হয়, বাট নো, অ্যাভারেজ ইজ নট দা। এই জন্য আপনারা যখন ইপিএস করছেন, ইপিএস এ কি নিছেন? আপনি অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার নিছেন না আপনি নিছেন ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার? বিকজ অফ দ্য মোর অ্যাকুরেসি, মোর অ্যাকাউন্টিং থিং। তাহলে আমার সিম্পল কথা, যদি বরোইং কস্ট স্পেসিফিক হয় তাহলে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। টেনশনটা একটু হবে কখন? যদি এটা জেনারেল বরোইং হয়, তখন আমি কোন রেটটা ইউজ করব? ওয়েটেড অ্যাভারেজ বরোইং রেট। ক্লিয়ার? তাহলে আমি ক্যাপিটালাইজ করব কত পার্সেন্ট? 10.26%। অন হোয়াট? অন এই কোয়ালিফাইং অ্যাসেট আমি কত টাকা কনস্ট্রাকশনের জন্য ইউজ করতেছি। কথাটা কি বুঝাইতে পারছি আমি? কোনো সমস্যা মনে হচ্ছে? না। তাহলে টোটাল বরোইং কস্ট আমরা বের করলাম, এবং জেনারেল বরোইং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা জেনারেল বরোইং এর ক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ রেট ইউজ করব। ওকে, the last part। আমি বরোইং কস্ট ক্যাপিটালাইজ করতে পারবো কতটুকু অ্যামাউন্ট, রাইট? আমরা তো ক্যালকুলেশন দেখলাম। সো অলওয়েজ রিমেম্বার, আমরা ক্যাপিটালাইজ করতে পারবো নেট বরোইং কস্ট। হোয়াট ইজ the difference between total borrowing cost and net borrowing cost? Well, net borrowing cost মানে কি? সে আমি আমার বিল্ডিংটা কনস্ট্রাকশনের জন্য বছরের শুরুতেই 1 মিলিয়ন লোন নিলাম। 1 মিলিয়ন, ওকে। নাও প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন, আমার পুরো 1 মিলিয়নই কি 1 তারিখে লাগবে? প্র্যাকটিক্যালি, মানে ইউ আর এ গুড ফাইন্যান্স গাই, মানে you can use your money, you can invest your extra fund to another sector or another sector। 1 মিলিয়ন পুরো ক্যাশটাই কি প্রথম দিন লাগবে? ইউ এস্টিমেটেড যে 500,000 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত লাগবেই না। and what you did, এই 500,000 আপনি কোথাও ইনভেস্ট করে ফেলছেন। পসিবল না? কারণ আপনার তো 500,000 প্রথম 6 মাস লাগবেই না, আপনি ইনভেস্ট করে ফেলছেন। এই ইনভেস্টমেন্ট থেকে আপনার লাইক রিটার্ন আসছে 5% পার মান্থ। 5% পার মান্থ, তাহলে পার মান্থে কত করে পাচ্ছেন? 25,000। কত মাস? টোটাল 6 মান্থ। কত হয়?
অ্যান্ড এই বছরের টোটাল বরোয়িং কস্ট ছিল 1 মিলিয়ন ইন্টু 10%। তাহলে পার মান্থ কত ছিল? 1 মিলিয়ন, রাইট? 100,000 নাকি? আমি ধরে নিচ্ছি পার মান্থ ইন্টারেস্টটা, এটা কি ঠিক আছে আপনাদের? ঠিক আছে, আই থিঙ্ক। ওকে, এখন আমি আমার টোটাল বরোয়িং কস্ট যত হয় সে আমি ধরে নিচ্ছি টোটাল বরোয়িং কস্ট জাস্ট অ্যাপারেন্টলি, হয়তো বা ডিফারেন্স হবে অ্যামাউন্ট, আমি ধরে নিচ্ছি 200,000। নাও আমার কোয়েশ্চেন হচ্ছে আমি ক্যাপিটালাইজ কি 200,000 করতে পারবো? 200,000 থেকে আমাকে কতটুকু বাদ দিতে হবে? যদি কোনো ইনভেস্টমেন্ট ইনকাম থাকে, যদি কোনো ইন্টারেস্ট ইনকাম থাকে, সেটা বাদ দেওয়ার পর যে নেট বরোয়িং কস্ট, এটুকুই আমরা ক্যাপিটালাইজ করতে পারবো অ্যাজ বরোয়িং কস্ট। এটি ছিল কনসেপ্টটা। ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্যালি ডিফারেন্ট ভাবে অবশ্যই হবে, কেননা ইন্টারেস্ট তার প্রতি মাসে 10% হবে না, এক্সামে আপনি দেখলেই বুঝতে পারবেন। তাহলে আমরা কোন কস্টটা ক্যাপিটালাইজ করতে পারবো? নেট বরোয়িং কস্ট। হোয়াট ইজ নেট বরোয়িং কস্ট? টোটাল বরোয়িং কস্ট লেস এনি ইনভেস্টমেন্ট ইনকাম ডিউরিং দ্য পিরিয়ড। আমার ওই বছরে ওই সময়ের মধ্যে যদি কোনো ইনভেস্টমেন্ট ইনকাম থাকে ফ্রম দ্যাট ফান্ড, রাইট, তাহলে আমি কি করতে পারবো? ওইটা লেস করে দেন নেট অ্যামাউন্টটা আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে ওই পুরাটাই হবে। তাহলে তো টোটাল বরোয়িং কস্ট আর টোটাল নেট বরোয়িং কস্ট একই হবে। তখন আপনার জন্য একটা অপরচুনিটি কস্ট থাকে ফাইন্যান্সের জায়গায়, প্রবলেম নাই, মানে অ্যাকাউন্টিং এর কোনো প্রবলেম নাই। আপনার একটা অপরচুনিটি কস্ট ছিল ইনকাম করার, আপনি সেটা করলেন না, দ্যাটস নট এ প্রবলেম। ওকে, তাহলে আমরা বরোয়িং কস্টের ব্যাপারটা কি মোটামুটি বুঝলাম? ওকে, যদি বুঝি তাহলে বরোয়িং কস্টের একটা দুইটা ক্যালকুলেশন আমরা একটু দেখি পারি কিনা। এই বরোয়িং কস্টের ক্যালকুলেশনটা একটু দেখি। আচ্ছা, একটু উপরে উঠাই নি, সমস্যা নেই। একটা কোশ্চেন করলে আই থিঙ্ক মানে আপনাদের গ্রিপে চলে আসবে, একটু সময় লাগবে আর কি। A company is building a qualifying asset, খেয়াল করে দেখেন, ও আপনাকে বলেই দিছে, তাহলে আপনাকে আর ওইদিকে চিন্তা করতে হবে না। 2.5 মিলিয়ন and has issued a bond, ওই যে ও বন্ড ইস্যু করছে, the same value to do so with an effective interest rate 6%, তাহলে এটার ইন্টারেস্ট রেট কত? 6%. The asset will take 9 months to build. ভালো করে বুঝেন, আপনি কিন্তু জানেন যে সাবস্টেন্সিয়াল পিরিয়ড মানে মিনিমাম 12 মান্থ, আপনি ওই কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেছেন এখানে, বাট ও তো আপনাকে অলরেডি বলেই দিছে এটা কোয়ালিফাইং আছে। ওকে, the asset will take 9 months to build and for the first 3 months the company invest, ফার্স্ট 3 মান্থস, যে মানে ফার্স্ট 3 মান্থসে কি করবে? ও এটা ইনভেস্ট করবে, সেখান থেকে ও ইন্টারেস্ট আর্ন করবে কত? 3%। ক্লিয়ার? নাও হোয়াট আর দ্য বরোয়িং কস্ট শুড বি ক্যাপিটালাইজড। তাহলে আমার টোটাল বরোয়িং কস্ট কত? 2.5 মিলিয়ন, রাইট, মানে 25 লাখ ইন্টু 6%, বাট 15 লাখ তো এক বছরের, মানে 1,50,000 না কত পার্সেন্ট, সরি, বাট 1.5 লাখ তো কত বছরের? এক বছরের, এক বছরের না, বাট ওর এটা করতে কতদিন টাইম লাগবে? 9 মান্থ। তাহলে ডিভাইডেড বাই 12 ইন্টু 9 কত হয়? 1,12,500। এগ্রিড সবাই? ওকে,
বাট আমি কি এটুকু ক্যাপিটালাইজ করতে পারবো? কারণ ও তো ইনভেস্ট করছে, তাহলে এখান থেকে আমার কি বাদ দিতে হবে? লেস ইনভেস্টমেন্ট ইনকাম। তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম কত? 2.5 মিলিয়ন, মানে হচ্ছে 25 লাখ ইন্টু 3%, বাট কত মাসের জন্য? ইন্টু 3 ডিভাইডেড বাই 18,750। তাহলে নেট বরোইং কস্ট কত হবে? 1,93,750। আই থিঙ্ক ইউ এগ্রিড অন দ্য রেজাল্ট। কোনো সমস্যা হচ্ছে? সো আই থিঙ্ক উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্যালকুলেট। আই থিঙ্ক এই রেজাল্টটাই আসে আমাদের এখানে, যদি ভুল না করে থাকি আমরা, এটি আসে, ঠিক না? ওকে। এন্ড এরপরে জেনারেল বরোইং এর একটা জিনিস এখানে দেওয়া ছিল, যদি কোনো কারণে আমার স্পেসিফিক বরোইং না হতো, জাস্ট আমরা জেনারেল বরোইং কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। জাস্ট এটার একটা ছোট্ট ক্যালকুলেশন এখানে আছে। তাহলে আইএস 23 নিয়ে কি আর কোনো কনফিউশন থাকতে পারে আপনাদের? আই ডোন্ট থিঙ্ক সো। এরপরে কোনটা ছিল মইন ভাই? আরেকটা আইএস অ্যাটলিস্ট কভার করি আমরা। আইএস 8টা আসলে বেশি সময় লাগবে না। ওকে, আইএস 8 এ 3টা জিনিস আছে, হ্যাঁ আমি একটু জাস্ট কুইকলি বলে দিই। আইএস 8 এ আছে হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, 3টা, এস্টিমেট অ্যান্ড এরর। 3টা জিনিস, অ্যাকাউন্টিং পলিসি, এস্টিমেট অ্যান্ড এরর। এই যে সুন্দর করে দেওয়া আছে। ওকে, তাহলে অ্যাকাউন্টিং পলিসি কি, অ্যাকাউন্টিং এস্টিমেট কি, এরর কি, এই 3টে জিনিস বুঝে গেলে আমরা ক্লিয়ার। ওকে, ফার্স্টে আমরা আসি অ্যাকাউন্টিং পলিসি কি। অ্যাকাউন্টিং পলিসি কি আপনারা বলেন আমাকে, কি মনে হয় অ্যাকাউন্টিং পলিসি কি? অ্যাকাউন্টিং পলিসি, হোয়াট ইজ পলিসি? পলিসি কি? অ্যাকাউন্টিং মানে আপনি অ্যাকাউন্টিং পলিসি ভুলে যান, মানে পলিসি বলতে আমরা কি বুঝি? রুলস, প্রিন্সিপালস, ঠিক না, কনভেনশনস, এগুলাই তো আমরা কি বলি? পলিসি। ওকে, তাহলে আমি যখন আমার বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমার বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আমি কি করি? আমার কিছু অ্যাকাউন্টিং পলিসি সেট করা থাকে, সেগুলো আমি ফলো করি, আমার পলিসি, রাইট? আচ্ছা, আমি কি পলিসি রেগুলার চেঞ্জ করি আসলে? পলিসি ইজ সাচ এ থিং যেটা আমার প্রতি বছর চেঞ্জ হয়। ইট ইজ সর্ট অফ আ পার্মানেন্ট থিং, রাইট? অ্যান্ড পলিসি আর মোস্টলি রিলেটেড টু আইএস আইএফআরএস, মানে আইএস আইএফআরএস এর যেই জিনিসগুলা সেটার সাথে রিলেটেড। ওকে, এখন এটা হচ্ছে পলিসি। ফার্স্ট থিং, পলিসি কি? ইট ইজ এ রুলস, ইট ইজ এ প্রিন্সিপালস, ইট ইজ এ কনভেনশন বেস, যেটার উপর বেস করে আপনি কি করেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন। ওকে, নাও অ্যাকাউন্টিং পলিসি কি হয় না? রেগুলারলি চেঞ্জ হয় না। বাট যদি কখনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয় তখন কি করতে হয়? দ্যাটস আ গুড কোয়েশ্চেন টু রিমেম্বার। আর যদি কোনো কারণে অ্যাকাউন্টিং পলিসি আপনাকে চেঞ্জ করতে হয়, সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটা আপনাকে একটু মনে রাখা, সেটা একটু অ্যাপ্লাই করা। বাট বিফোর দ্যাট আমাকে বুঝতে হবে যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে পারি আমরা, আর চেঞ্জ করা যায়, এটা দুইটা সোর্সের কারণে। একটা হচ্ছে কম্পালসরি চেঞ্জ। কম্পালসরি চেঞ্জ মানে কি? যেমন আমি একটা সিম্পল জিনিস বলি, আগে আমরা কোন আইএস ফলো করতাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য? আইএস 1। এখন আমার কোন আইএস ফলো করতে হবে? আইএফআরএস 18। এই যে কিছুদিন আগে যে করলাম, 27 পর থেকে আপনি কি আর আইএস 1 ফলো করতে পারবেন? তাহলে এটা কোন, মানে এটা কি চেঞ্জ? এটা কি কম্পালসরি চেঞ্জ না অপশনাল চেঞ্জ অর ভলান্টারি চেঞ্জ? তার মানে কি? ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অ্যাকাউন্টিং পলিসি। there is no way out, there is no options for you, right? তাহলে এটাকে আমরা বলি কম্পালসরিলি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ। ওকে, আরেকটা কি আছে? ভলান্টারি। ভলান্টারি মানে কি? it's not mandatory, it's not imposed by IASB, but it's up to you.
আপনি এটাকে চেঞ্জ করতে চান কিনা। অনেক সময় হয় না আপনাদের গ্রুপের অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করার জন্য অনেক সময় সাবসিডিয়ারি কোম্পানির পলিসি, বাট এটা আইএস আইফআরএস এ বলে না, বাট কোম্পানি তার বেটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার করার জন্য তার এই পলিসিটা চেঞ্জ করে। সো ইট ইজ ডিপেন্ডস অন এটা কতটা ট্রু অ্যান্ড ফেয়ার করতে পারে টু দ্য ইউজার্স। ওকে, বাট দিস ইজ অপশনাল। ক্লিয়ার? আচ্ছা, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে আমি যে কারণেই চেঞ্জ করি না কেন, সেটা হোক কম্পালসারি চেঞ্জ, সেটা হোক ভলান্টারি চেঞ্জ, অ্যাকাউন্টিং পলিসি আমি যখনই চেঞ্জ করব, অ্যাকাউন্টিং পলিসি যেমন আমি 2025-এর এফএস প্রিপেয়ার করছি, আমি যদি 2025-এর কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করি, যখনই আমি আমার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করি, আমাকে কি করতে হবে? আমাকে প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়ালস গুলোকেও চেঞ্জ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়ালস মানে কি? আমার প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্স, এটা এই বছরে যেটা ওপেনিং ব্যালেন্স হয়ে আসছে সেটাও চেঞ্জ করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টিভ ব্যালেন্স গুলো আমার এই বছরে যেভাবে আসছে সেটার ওপেনিং ব্যালেন্সের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে চেঞ্জ করতে হবে। তাহলে এই অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করার পর আর অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করার ফলে আমাকে কি করতে হয়? আমাকে আমার পিছনের যত অ্যাডজাস্টমেন্ট আমি দিয়ে আসছি সেটাকেও আমাকে অ্যামেন্ড করতে হয় উইথ কারেন্ট ইয়ার এফএস। এটাকে আমরা কি বলি? রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। হোয়াট ডাজ মিন রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট? রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে প্রিভিয়াসলি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যামেন্ড করে আসতে হবে। ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন যে কেন পলিসি রেগুলার চেঞ্জ হয় না? যেমন আমরা রিসেন্টলি একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়ালস নিয়ে কাজ করতেছিলাম, লিজ আইফআরএস 16, ওরা এটাকে কখনো আইফআরএস 16 ইমপ্লিমেন্ট করে নাই। আমরা রিকমেন্ড করলাম, করে আমরা অ্যাপ্লাই করতে বললাম, বাট ওরা যখন দেখলো যে এটাতে হিউজ একটা চেঞ্জ আসবে ওদের এফএস এ, এখন তারা চাচ্ছে না পলিসিটা চেঞ্জ করতে, মানে রেট্রোস্পেক্টিভলি আর চাচ্ছে না। ওকে, সো এরকম প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন। তাহলে সিম্পল কথা, ফার্স্ট অফ অল হোয়াট ইজ অ্যাকাউন্টিং পলিসি? rules, recognition, or what can I say, principles, conventions, basis, right? যেগুলা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড। কি কি আইটেমের সাথে রিলেটেড? any item that related to recognition, measurement and classification or presentation। এখন যেমন আমি কিছু এক্সাম্পল আপনাকে দিতেই পারি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জের। IS2 তে ফিফো, এফকো, লিফো ছিল আগে, লিফো এখন আর আমি পারবো কি পারবো না? আমি কি আর লিফো ইউজ করতে পারবো এখন? লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, এটা এখন আর নাই। তাহলে এটা কিসের চেঞ্জ? অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ। আমি বুঝাতে পারছি কথাটা? তারপর আমরা আগে লিজের জন্য কোন আইএস ফলো করতাম? আগে ফলো করতাম IS 17, এখন আমি কোনটা ফলো করি? আইফআরএস 16। এটাও কিসের চেঞ্জ? অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাকাউন্টিং পলিসি কি সেটা আমরা বুঝলাম। আর অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলে আমাকে কি করতে হবে? এই যে লেখা আছে দেখেন, আমাকে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এন্ড হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট? আমাকে প্রিভিয়াস ইয়ারের মানে আর্লিয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার গুলাকেও অ্যামেন্ড করে আসতে হবে। ওকে, এখন আসি অ্যাকাউন্টিং এস্টিমেট। হোয়াট ইজ এস্টিমেট? এস্টিমেট মানে কি? এস্টিমেট পলিসির এস্টিমেট কি এক? না, বাট ডিফারেন্সটা কি? হোয়াট ইজ পলিসি? পলিসি তো বললাম, দেন হোয়াট ইজ এস্টিমেট? ইজ ইট এনি রুলস? Is it any principles? No. It is just an estimation that depends on the judgment of preparer of financial statements, right? আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় কি করি? অনেক জাজমেন্ট অ্যাপ্লাই করি না? এই জাজমেন্টটাকে আমরা কি বলছি? এস্টিমেট। যেমন খেয়াল করে দেখবেন, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আমরা ডেপ্রিসিয়েশন করি না? ডেপ্রিসিয়েশন করি। ডেপ্রিসিয়েশনের ইউজফুল লাইফ আমি কত ধরবো? এটা কি কোনো রুলস? এটা 10 বছরও হইতে পারে, 5 বছরও হইতে পারে, 15 বছরও হইতে পারে। তাহলে আমি যে ইউজফুল লাইফ ধরতেছি এটা কি অ্যাকচুয়াল ইউজফুল লাইফ না এস্টিমেটেড ইউজফুল লাইফ?
আমরা কি বলি এটাকে এস্টিমেটেড ইউজফুল লাইফ। ক্লিয়ার? আমি কি স্ট্রেট লাইন মেথড ফলো করব না রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করব? এটা কি আমার IAS 16 বলে দিছে? এটা আমরা কি করি? এস্টিমেট করি। ক্লিয়ার? আমার প্রভিশনের অ্যামাউন্ট কত হবে? এটা কি কোন IAS বলে দিছে যে এই অ্যামাউন্টই হবে? এটা আমার জন্য কি এস্টিমেট। ডিফারেন্সটা আমি বুঝাই বলি আপনাকে, ডিফারেন্সটা বুঝেন। প্রভিশন রাখবো কি রাখবো না, প্রভিশন রাখবো কি রাখবো না এটা পলিসি। কারণ প্রভিশন যদি রাখি তাহলে কোন IAS ফলো করবো? IAS 37। ক্লিয়ার? প্রভিশন রাখবো কি রাখবো না, দ্যাট ইজ অ্যাকাউন্টিং পলিসি। বাট দেন অ্যামাউন্টটা কত হবে? আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে এস্টিমেটটা ইটস রিলেটেড টু দ্য অ্যামাউন্ট অফ দ্য ক্লোজিং ব্যালেন্স, অ্যামাউন্ট অফ দ্য ক্যারিং ভ্যালু অফ পার্টিকুলার আইটেম। যেমন ইরিকভারেবল ডেপ্টের অ্যালাউন্স কত হবে, আমি ফার্স্ট অফ অল অ্যালাউন্স রাখবো কি রাখবো না, দ্যাট কুড বি মাই পলিসি, রাইট? বাট যদি অ্যালাউন্স রাখি, অ্যালাউন্সটা কত রাখবো, দ্যাটস মাই এস্টিমেশন। আমি কি বুঝতে পারতেছি কথাটা? পয়েন্টটা ক্লিয়ার? তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে, পলিসি তো ভাই চেঞ্জ হয় না, পলিসি কি রেগুলার চেঞ্জ হয়? বাট এস্টিমেট তো চেঞ্জ হইতে পারে, নাকি পারে না? যেমন আমি রিসাইডুয়াল ভ্যালু ধরি, এটা কি আমার সায়েন্স যে রিসাইডুয়াল ভ্যালু এতই হবে? আমি যখন ডেপ্রিসিয়েশন করি আমি কি করি, রিসাইডুয়াল ভ্যালুটা বাদ দিই না? বাট ওই রিসাইডুয়াল ভ্যালুটা আমি কি বলি, এটা কি অ্যাকচুয়াল রিসাইডুয়াল ভ্যালু না এস্টিমেটেড রিসাইডুয়াল ভ্যালু? এস্টিমেটেড। তাহলে রিসাইডুয়াল ভ্যালু তো পরের বছরে গিয়ে চেঞ্জ হইতেই পারে, পারে না? তাহলে আমার জাজমেন্টটা আমি কার উপরে করতেছি? জাজমেন্টটা আমি করতেছি বেসড অন দ্য আপডেটেড ইনফরমেশন, রাইট? তার মানে ইনফরমেশন যদি আপডেট হয়, আমার জাজমেন্টও কি হইতে পারে? আপডেট হইতে পারে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমার এস্টিমেটের কোনো চেঞ্জ হয়, খেয়াল করেন, যদি এস্টিমেটের কোনো চেঞ্জ করতে হয়, তাহলে কি আর ভাই রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কোনো দরকার আছে? কি মনে হচ্ছে? কারণ এস্টিমেট তো প্রতি বছরই চেঞ্জ হতে পারে, তাহলে কি প্রতি বছরই আমার রেট্রোস্পেক্টিভে যেতে হবে? না, ইট ডাজন্ট মেক সেন্স। তাহলে পলিসির যদি চেঞ্জ হয় তাহলে রেট্রোস্পেক্টিভ ঠিক আছে, বাট এস্টিমেটের যদি কোনো চেঞ্জ হয় ভাইয়ারা, তাহলে সেটার জন্য আমাকে শুধু কি চেঞ্জ করতে হবে? প্রসপেক্টিভ। মানে কি, এই বছর থেকে পরের বছরের এফএস এ শুধু ইম্প্যাক্ট পড়বে, প্রিভিয়াস ইয়ারের এফএস এ কোনো ইম্প্যাক্ট পড়বে না। কথাটা ক্লিয়ার? তাহলে পলিসি এবং এস্টিমেটের ডিফারেন্সটা ক্লিয়ার, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ক্লিয়ার। এটা একটা সুন্দর সামারি দেওয়া আছে ভাইয়ারা, এখানে খেয়াল করে দেখেন, খুব সুন্দর টেবিল আকারে দেওয়া আছে, আপনি জাস্ট টেবিলটা পড়লে বুঝে যাবেন যে অ্যাকাউন্টিং পলিসি এন্ড অ্যাকাউন্টিং এস্টিমেটের ডিফারেন্স গুলা কি কি। কি বুঝতে পারতেছি ডিফারেন্সটা? এতক্ষণ যে কথাগুলো বললাম মিলছে? ওকে, তাহলে একটা দুইটা জিনিস গেল, ঠিক না? তাহলে আর কি বাকি? এরর্স। হোয়াট ডাজ মিন এরর্স? It is error মানে কি? It is a misstatement, right? It is a misstatement, either due to fraud, either due to fraud or error. তাহলে এরর বলতে আমরা কি বুঝি? এটা একটা মিসস্টেটমেন্ট। মিসস্টেটমেন্ট মানে কি, আমার IAS-IFRS অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি আমি যেটা রেকর্ড করছি সেটা আমার IAS-IFRS অনুযায়ী না, রাইট? তাহলে এটা দুইটা কারণে হতে পারে, আইদার আমি ইন্টেনশনালি ভুল করছি, যেটাকে আমরা কি বলতেছি? ফ্রড। আর আরেকটা হইতে পারে আনইনটেনশনাল, যেটাকে আমরা কি বলতেছি? এরর। কথাটা ক্লিয়ার? এখন এখানে আমার কোশ্চেন আছে আপনাদের কাছে, এই এররটা কোন এরর? মানে এই যে আমি যে মিসস্টেটমেন্টটা বলতেছি, এটা কি আমার এই বছরের মিসস্টেটমেন্ট না প্রায়র পিরিয়ডের মিসস্টেটমেন্ট? IAS 8 এ কোন মিসস্টেটমেন্টটা নিয়ে ডিল করে, কোন এররটা নিয়ে ডিল করে? IAS 8। আচ্ছা, আমাকে আপনি সিম্পলি বলেন, এই বছরে যদি কোনো ভুল হয়, IAS 10 পড়ছি গত ক্লাসে একটা, এবছরে যদি কোনো ভুল হয়, অডিট ক্লোজ করার আগে কি এই ভুলটা কারেক্ট হয়ে যাবে না? মনে আছে না ওই যে অ্যাডজাস্টিং ইভেন্টের মধ্যে কি ফ্রড ডিটেক্টেড বাই অডিটরের একটা এক্সাম্পল ছিল না? তাহলে ওইটা কোন এরর? এটা কি কারেন্ট ইয়ার এরর। তাহলে কারেন্ট ইয়ার এরর যদি থাকে, সেটা অডিটের সাথে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে না? মানে অডিট ক্লোজ করার আগেই কি হয়ে যাবে, এটা আমার অ্যাডজাস্টিং ইভেন্ট হিসেবে চলে আসবে। তাহলে IAS 8 কি আর কারেন্ট ইয়ার এরর নিয়ে কথা বলবে?
তাহলে IS 8 কোন এরর নিয়ে কথা বলবে? কথাটা বুঝতে পারতেছি? তাহলে IS, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনি বুঝতেছেন এরর, বাট সেটা কোন এরর সেটা আপনি বুঝতেছেন না, তাহলে তো IS আপনি রিলেট করতে পারবেন না। তাহলে এখানে কোন এরর নিয়ে কথা বলে? এখানে কথা বলে কারেন্ট ইয়ার পিরিয়ড, লাইক সরি প্রায়র পিরিয়ডের কোন এরর। ওকে, যেটা প্রিভিয়াস ইয়ারের কোন এররের কারণে হয়েছে, খেয়াল করে দেখেন, রিলেট টু প্রায়র পিরিয়ড। ক্লিয়ার? তার মানে যেটা প্রিভিয়াস ইয়ারের কোনো এরর অথবা ফ্রডের কারণে হয়েছে। কিরকম হইতে পারে? ধরেন প্রিভিয়াস ইয়ারের কোনো একটা অডিট চলছিল, 5 বছর ধরে একই অডিটর অডিট করতো এবং ম্যানেজমেন্টের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওরা কোন একটা রিসিভেবল দেখাইছে $100,000, বাট এটা একটা ঘোস্ট রিসিভেবল ছিল। ঘোস্ট রিসিভেবল মানে কি? ফিজিক্যালি ডাজন্ট এক্সিস্ট। তাহলে আমি কি করছি? এটাকে রেভিনিউ হিসেবে দেখাইছি, আবার অ্যাসেট হিসেবেও দেখাইছি। তাহলে আমি এতদিন ধরে ওভারস্টেট করে আসছি, বাট অল অফ এ সাডেন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট এসে বলছে অডিটর নতুন নিব আমরা। ওকে, দেন নতুন অডিটর এসে ওরা দেখছে যে 3 বছর আগের একটা ফ্রড, 3 বছর আগের একটা এরর, যেটা 3 বছর ধরে কেউ ডিটেক্ট করে নাই। কেন করে নাই? বিকজ যেটা বললাম, ওদের মধ্যে একটা হয়তো মিউচুয়াল কিছু ছিল, বাট 3 বছর পরে এসে এখন এটা ধরা পড়ছে। এখন যেহেতু ধরা পড়ছে, এখন আমি কি করব? বাট আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অলরেডি তো 3 বছরের অডিট হয়ে গেছে, 3 বছরের এফএস তো ক্লোজ হয়ে গেছে। এখন আমি এটা ধরা পড়ছি কত বছর পরে এসে? 3 বছর পরে এসে, বাট এররটা কবেকার? এটার ইম্প্যাক্ট কি এখন আসছে না? আছে তো, কারণ এটা রিসিভেবল হিসেবে চলে আসতেছে, আবার এটার ইনকামটা প্রফিট হিসেবে রিটেন আর্নিংসে চলে আসতেছে, এটার ক্লোজিং ব্যালেন্স তো আমার আসতেছে, আসতেছে তো। ওকে, এখন এখানে কোশ্চেন হচ্ছে, যেহেতু এটা প্রায়র পিরিয়ড এরর এবং এটা ডিটেক্ট হয়েছে এই বছরে এসে, এখন আমি এটা কি করব? আমি কি এটা এখন প্রিভিয়াস ইয়ার অ্যাডজাস্টমেন্ট করব কি করব না? মানে প্রিভিয়াস ইয়ারের ফিগারটা আমি চেঞ্জ করব কি করব না? অডিট হয়ে গেছে, সবকিছু তো হয়ে গেছে। ওকে, এখন এটা করব কি করবে না, এটা ডিপেন্ড করবে, ইজ ইট ম্যাটেরিয়াল ইনফরমেশন অর নট। বুঝতে পারছি কথাটা? যদি এই এররটা ম্যাটেরিয়াল হয়, সিগনিফিক্যান্ট হয়, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? তাহলে অবশ্যই আমাকে রেট্রোস্পেকটিভ, লজিক্যাল না? তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? রেট্রোস্পেকটিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। রেট্রোস্পেকটিভ অ্যাডজাস্টমেন্ট মানে কি? আমার প্রিভিয়াস ইয়ারের এফএসটা চেঞ্জ করে দেন কারেন্ট ইয়ারের ব্যালেন্সটা ক্যারি ডাউন করতে হবে। মানে এক কথায় ওই যে আমরা রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্টমেন্টটা করব। প্রায়র পিরিয়ড এরর নামে একটা নতুন রো অ্যাড হয়ে যাবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে। 3 বছরের আগেরটা তো অটোমেটিক্যালি ওই যে রিটেন আর্নিংস এ পড়ে আছে। তাহলে রিটেন আর্নিংস থেকে এখন কি করবেন? খেয়াল করে দেখেন, আপনি এই $1,00,000 কি করবেন? এখন ইরিকভারেবল ডেট করে দিবেন। তাহলে ইরিকভারেবল ডেট করা মানে কি? আপনি এক্সপেন্স দেখাই ফেলবেন এই বছর, ঠিক না? এখন আপনি এক্সপেন্স যে দেখাবেন, এটা তো এই বছরের এক্সপেন্স না, এটা তো প্রায়র পিরিয়ডের এক্সপেন্স, রাইট? তাহলে আপনি কি করবেন? প্রায়র পিরিয়ডে এটা রিটেন আর্নিংস এর সাথে অ্যাড করা আছে, তাহলে রিটেন আর্নিংস থেকে আপনি কি করে দিবেন? $1,00,000 মাইনাস করে দিবেন। ক্লিয়ার না? ওকে, প্লাস রিসিভেবল হিসেবেও তো $1,00,000 আছে অলরেডি, রিসিভেবল থেকে আপনি কি করে দিবেন? $1,00,000 মাইনাস করে দিবেন। মানে দ্যাট ইজ কল্ড রেট্রোস্পেকটিভ। আমি বুঝতে পারছি কথাটা? কনফিউশন আছে? মানে লাস্ট ইয়ার বলতে আমি আমার যখন লাস্ট ইয়ারের ব্যালেন্সটা চলে আসছে, কারণ লাস্ট ইয়ারে তো আমার অডিট হয়ে গেছে, আমি তো লাস্ট ইয়ারের ব্যালেন্স চেঞ্জ করতে পারবো না, বাট এটা আমি কারেন্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টটা দিব। সো আমি যখন ক্লোজিং রিসিভেবল দিব, তাহলে ক্লোজিং রিসিভেবল তো লাস্ট ইয়ারে দেখাবে, সে ফর এক্সাম্পল ধরেন 6 লাখ, এই 6 লাখের মধ্যে তো 1 লাখ আছে অলরেডি। তাহলে এটা যখন আপনি ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে আসবেন, এই ওপেনিং ব্যালেন্সে আপনি কিভাবে দেখাবেন? 6 লাখ মাইনাস প্রায়র পিরিয়ড এরর হচ্ছে 1 লাখ, রিভাইসড ব্যালেন্স হচ্ছে 5 লাখ, দেন 5 লাখের সাথে এখন এই বছরের রিসিভেবল অ্যাডজাস্টমেন্ট করবেন। ক্লিয়ার? মানে এক কথায় আপনি রেট্রোস্পেকটিভ মানে কি? আপনি প্রিভিয়াস ইয়ারের এফএসটাকে রিস্টেট করবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি আমার এররটা ম্যাটেরিয়াল হয়, যদি আমার এররটা
ম্যাটেরিয়াল হয় তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? দেখেন লেখা আছে, যদি আমার এররটা ম্যাটেরিয়াল হয় তাহলে আমাকে রেট্রোস্পেক্টিভলি অ্যাডজাস্ট করতে হবে, রাইট? আর যদি ম্যাটেরিয়াল না হয়, ম্যাটেরিয়াল না হলে কি হবে? It's not mandatory, but you can disclose, you can adjust. That's up to you. It's your own judgment. But material হলে কিন্তু অবশ্যই করতে হবে। কেন? বিকজ এটার সাথে রেলেভেন্স ইনফরমেশন রিলেটেড, মনে আছে? এটার সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার কিনা এটা এটা রিলেটেড। কথাটা বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার এখন? তাহলে আইএস এটা আর কোনো ঝামেলা থাকার কথা না। আইএস 20 তে কি ঝামেলা আপনাদের? আইএস 20 তে তো কোনো ঝামেলা নাই। আইএস 20 তে গ্র্যান্টে, হ্যাঁ, রিপেমেন্ট কি? রিপেমেন্ট হচ্ছে, আপনি অলওয়েজ মনে রাখবেন, রিপেমেন্ট হচ্ছে আপনি ফার্স্টে একটু যাই আমরা ওইখানে। গভর্নমেন্ট গ্র্যান্ট, গ্র্যান্ট তো দুই ভাবে হয়, মানে দুই রকমের হয়। গ্র্যান্টের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, সিম্পল কথা, গ্র্যান্টের ক্ষেত্রে ডেবিট এন্ট্রি নিয়ে কোনো সমস্যা নাই আপনার। ডেবিট এন্ট্রি কি? আপনি কি পেয়েছেন? গভর্নমেন্ট থেকে টাকা পাইছেন, ঠিক না? গভর্নমেন্ট থেকে আপনি টাকা পাইছেন অথবা কোনো অ্যাসেট পাইছেন, হোয়াট এভার, বাট 99% ক্ষেত্রে আপনি কি পাইছেন? টাকা পাইছেন। তাহলে অলওয়েজ রিমেম্বার, গ্র্যান্ট বিজনেস যখনই পায় ব্যাংক ডেবিট হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ক্লিয়ার? ব্যাংক ডেবিট হবে। এখন আসেন, আপনার কথা থাকতে পারে যে ভাইয়া কখনো তো মেশিন দিয়ে দিতে পারে, সরাসরি মেশিন, টাকা না দিয়ে মেশিন দিয়ে দিতে পারে, তখন আপনি জাস্ট মেশিন ডেবিট করবেন, বাট এটা খুব রেয়ার। এই মেশিনটার কোন ভ্যালু নিবেন? ফেয়ার ভ্যালু, মার্কেট ভ্যালু, খুব রেয়ার। বাট 99% ক্ষেত্রে আপনাদের এক্সামে বলেন, রিয়েল লাইফে বলেন, গভর্নমেন্ট আসলে টাকাই দেয়। ক্লিয়ার? ওকে, তাহলে ব্যাংক ডেবিট এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, এখন গ্র্যান্ট কখন দিবে গভর্নমেন্ট? কখন দিবে? যখনই আপনি কন্ডিশনটা ফুলফিল করবেন। যদি ইমবেডেড কন্ডিশন ফুলফিল না করেন, গভর্নমেন্ট আপনাকে গ্র্যান্ট দিবে না। তাহলে গ্র্যান্ট রেকগনাইজ করার দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ডিশন ফুলফিল করবেন, নাম্বার 1, এন্ড নাম্বার 2, আপনি গ্র্যান্টটা পাচ্ছেন। যদি আপনি গ্র্যান্টটা না পান, সে আপনাকে বললো কন্ডিশন ফুলফিল করছেন, আপনাকে 10 বছর পরে গ্র্যান্ট দিব, তাহলে আমার আজকে তো কোনো কাজ নাই এই অ্যাকাউন্টিং নিয়ে। তাহলে গ্র্যান্টের কন্ডিশনও মিট করতে হবে, আবার গ্র্যান্টটা আপনাকে রিসিভও করতে হবে। যখন দুইটা মিট করবে তখনই এই আইএস 20 আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম হয় গভর্নমেন্ট আপনাকে কোনো একটা মার্কেটিং অ্যাডভাইস দিচ্ছে, এটা কি গ্র্যান্ট? এগুলা গ্র্যান্ট না, এগুলো হচ্ছে জাস্ট আলাদা অ্যাডভাইস, যেটা আপনার মনিটারি কোনো ভ্যালু না। ধরেন গভর্নমেন্ট কোনো ইকোনমিক জোন করে দিচ্ছে, এটা কি আপনার জন্য করছে স্পেসিফিক্যালি? না, গভর্নমেন্ট রাস্তা করে দিচ্ছে, এগুলা কোনোটাই কিন্তু গভর্নমেন্ট গ্র্যান্ট না। গভর্নমেন্ট গ্র্যান্ট কোনটা? এটা গভর্নমেন্ট স্পেসিফিক এন্টিটিকে প্রোভাইড করছে। যেমন ধরেন ট্যাক্স এক্সেমশন, আইটিএস এর জন্য ট্যাক্স এক্সেমশন, এটা কি গ্র্যান্ট? ট্যাক্স এক্সেমশন তো সবার জন্য, মানে সব আইটি কোম্পানির জন্য, আপনার জন্য তো আলাদা কিছু না। বুঝতে পারছি কথাটা? ওকে, তাহলে গ্র্যান্টের ডেবিট এন্ট্রি ক্লিয়ার, বাট হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি ভাইরা? ওকে, দ্যাট হোললি ডিপেন্ডস অন গ্র্যান্টটা আপনাকে কি পারপাসে দেওয়া হয়েছে। কি পারপাসে দেওয়া হয়েছে? গ্র্যান্টটা দিতে পারে টু অ্যাকোয়ার অ্যাসেট, যেটাকে আমরা বলি রিলেটেড টু অ্যাসেট। ওকে, আচ্ছা, আরেকটা হইতে পারে রিলেটেড টু এক্সপেন্ডিচার, দ্যাট মিনস আপনার অপারেশনাল এক্সপেন্স সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট গ্র্যান্ট দিতে পারে। তাহলে গ্র্যান্ট দুই ভাবে হইতে পারে, দুই রকম হইতে পারে। একটা হচ্ছে ক্যাপিটাল গ্র্যান্ট, মানে হচ্ছে যেটা অ্যাসেট রিলেটেড গ্র্যান্ট, আর একটা হচ্ছে এক্সপেন্স রিলেটেড গ্র্যান্ট। ক্লিয়ার? যদি এক্সপেন্স রিলেটেড গ্র্যান্ট হয় তাহলে কথাটা খুব সিম্পল, কথাটা খুব সিম্পল, ব্যাংক ডেবিট এক্সপেন্স অর ইনকাম ক্রেডিট, মানে আপনি এক্সপেন্সকে ক্রেডিট করে দিতে পারেন, অথবা ওইটার জন্য আলাদা করে একটা ইনকাম অ্যাকাউন্ট, গ্র্যান্ট নামে কোন একটা ইনকাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ক্লিয়ার? তাহলে এই পার্টটা নিয়ে আসলে খুব একটা সমস্যা নাই।
এবং এই পার্টটা রিপেমেন্টেরও খুব একটা সমস্যা নাই, বিকজ যে বছরের জন্য যতটুকু গ্র্যান্ট আপনাকে দিছে অতটুকু গ্র্যান্টে আপনি রেকগনাইজ করছেন, যে যতটুকু আপনি পান নাই যখন আপনাকে বলবে রিপে করে দিতে ততটুকু আপনি রিপে করে দিবেন, দ্যাটস নট এ প্রবলেম। এখানে রিপেমেন্ট নিয়ে আর এখানে রেকর্ড নিয়ে কোয়েশ্চেন আসে মোস্ট অফ দ্য কেস হচ্ছে রিলেটেড টু অ্যাসেট নিয়ে। তাহলে গভর্নমেন্ট আপনাকে গ্র্যান্ট কেন দিচ্ছে? এখানে কোন একটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য। ওকে, তাহলে অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যদি হয় তাহলে अगेन ডেবিট এন্ট্রি কি হবে? ডেবিট এন্ট্রি নিয়ে কোনো টেনশন নাই, ব্যাংক ডেবিট, ক্লিয়ার? নাও হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি? দ্যাট, আমি আবারও বলছি, আমি গ্র্যান্ট কোন কোন গ্র্যান্ট নিয়ে এখন কথা বলছি? রিলেটেড টু অ্যাসেট। আমি কোন একটা অ্যাসেট কিনবো, সেই অ্যাসেটের জন্য আমাকে গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট দেওয়া হচ্ছে, ক্লিয়ার? ওকে, আমি গ্র্যান্ট পাইলাম $1,00,000 সে, তাহলে আমার ব্যাংক ডেবিট, আমার অ্যাকাউন্টে তো ঢুকে গেছে $1,00,000, ব্যাংক ডেবিট $1,00,000, but what will be the credit entry? That is depend on the option that I choose. So here entity can choose two option. একটা হচ্ছে তারা তারা চাইলে, দুটো অপশনে অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই। তারা চাইলে এই গ্র্যান্ট যে অ্যাসেটটার জন্য সে পাচ্ছে, সে একটা অ্যাসেট যেটার কস্ট হচ্ছে 5 লাখ, ওকে, এবং এটার ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার্স। আমাকে গভর্নমেন্ট এই অ্যাসেটটা কেনার জন্য $1,00,000 লোন দিচ্ছে, $1,00,000 লোন দিচ্ছে, ওকে। একটা অপশন হচ্ছে আমি আমার এই অ্যাসেটের কস্টটাকে ডিডাক্ট করতে পারবো, মানে আমি আমার অ্যাসেটের কস্টটাকে কমাই দেখাবো, দ্যাট ইজ কল ডিডাক্ট ফ্রম অ্যাসেট। যখন আমি টাকা পাবো, আমি বলতেছি, তাহলে আমি একটা একটা অপশন হচ্ছে আমি যে টাকাটা পেয়েছি সেটা আমি আমার অ্যাসেটের কস্ট থেকে কি করতে পারবো? কমাই দিতে পারবো। অ্যাসেটের কস্ট থেকে কমাই দেওয়া মানে কি? অ্যাসেটের কস্ট আমি কমাই দিব। অ্যাসেটের কস্ট কমাই দেওয়া মানে কি? অ্যাসেট ক্রেডিট করে দিব। তাহলে আমি ক্রেডিট কি করব ভাইরা? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্রেডিট। এগ্রিড? কোনো সমস্যা? যখন অ্যাসেট, যখন গভর্নমেন্ট আমাকে টাকা দিচ্ছে একবারে দিয়ে দিচ্ছে, ক্লিয়ার? এখন গ্র্যান্ট হিসেবে দিয়ে দিচ্ছে আমাকে, ওকে। এখন তাহলে আমার রিভাইসড অ্যাসেটের কস্ট কত? রিভাইসড অ্যাসেটের কস্ট কি আর 500,000 থাকে? আপনি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টি অ্যাকাউন্টটা দেখেন, লেজার অ্যাকাউন্টটা দেখেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেবিট কত ছিল? 500,000, বাট ক্রেডিট কত হয়েছে? তাহলে আমার, ইউ আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, রাইট? 400,000। তাহলে খেয়াল করে দেখেন, আমি ডেপ্রিসিয়েশন এখন করব কোন অ্যামাউন্টের উপর? আমার এখন অ্যাসেটের ভ্যালু কত? অ্যাসেটের ভ্যালু কি এখন আর 5 লাখ আছে? মানে অ্যাসেটের কস্ট কি আর 5 লাখ আছে? আমি ডেপ্রিসিয়েশন করব এখন কত অ্যামাউন্টের উপর? 4 লাখের উপর। তাহলে ডেপ্রিসিয়েশন 4 লাখ ডিভাইডেড বাই 10, তাহলে প্রতি বছর আমার এক্সপেন্স কত হবে? অ্যাগ্রিড? কোনো সমস্যা না। আরেকটা কি অপশন বলছি আমরা? এটা তো একটা অপশন বললাম। আরেকটা অপশন হচ্ছে না, আমি আমার অ্যাসেটের কস্ট অ্যাকাউন্টে হাত দিব না। অ্যাসেটের কস্ট 5 লাখ, 5 লাখই থাকবে। আমি এই গ্র্যান্টটার জন্য একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্যাট ইজ কল্ড ডেফার্ড ইনকাম। কথাটা বুঝতে পারতেছি? তাহলে এটার জন্য আমি কি একটা অ্যাকাউন্ট ওপেন করব? লায়াবিলিটি অ্যাকাউন্ট। তাহলে আমার ডেবিট এন্ট্রি কি হবে? ডেবিট এন্ট্রি কোনো প্রবলেম হবে? ক্রেডিট এন্ট্রি কি আমি অ্যাসেটের সাথে রিলেট করবো আর? না। তাহলে ক্রেডিট এন্ট্রি কি হবে? ডেফার্ড ইনকাম। কত বছরের জন্য অ্যাসেট আমি ইউজ করতে পারবো? 10 ইয়ার্স এর জন্য, ক্লিয়ার? তাহলে ডেফার্ড ইনকাম আমার জন্য কি? লায়াবিলিটি, ক্লিয়ার তো? ওকে, এখন আসেন সাবসিকুয়েন্টলি আমি কি করব? সাবসিকুয়েন্টলি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট কত হবে?
500,000, এটার উপরে তো কোনো হাত পড়বে না। ডেপ্রিসিয়েশন কত বছরের? তাহলে পার অ্যানাম ডেপ্রিসিয়েশন কত? তাহলে আমার এক্সপেন্স কত হবে? 50,000 হবে। অ্যাগ্রিড? ওকে। এই যে আমি ডেফার্ড ইনকাম হিসেবে $1,00,000 দেখালাম, এটা এখন আমাকে কি করতে হবে? ওভার দ্য ইয়ার, ওভার কত বছর? ওভার 10 ইয়ার্স এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এন্ড অফ ইয়ার 1 আমি কতটুকু ডেফার্ড ইনকাম রেকগনাইজ করতে পারবো অ্যাজ এন ইনকাম? 1,00,000 ডিভাইডেড বাই 10, তাহলে প্রতি বছর কত করে আমি ইনকাম রিয়েলাইজ করতে পারবো? 10,000। তাহলে এন্ড অফ ইয়ার 1 ডেফার্ড ইনকামের এটা ডাবল এন্ট্রি কি হবে? এটা তো আমার ডেপ্রিসিয়েশন, রাইট? ডেফার্ড ইনকাম ডেবিট হয়ে যাবে, মানে কি আমার ডেফার্ড ইনকামের ব্যালেন্স যে 100,000 ছিল এখান থেকে 10,000 কমে যাবে। ওকে, ডেপ্রিসিয়েশন না, এটাকে আমরা ইনকাম বলি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, ক্রেডিট হয়ে যাবে 10,000। ওকে, সো আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, বাট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের সাথে এটার কোনো হিসাব না, এটা আলাদা একটা ইনকাম অ্যাকাউন্ট হবে, লেজার অ্যাকাউন্ট হবে। এখন আপনি আমাকে বলেন নেট এক্সপেন্স কত টাকা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস? দুইটা কি রিলেট করতে পারতেছেন? সমস্যা হচ্ছে কোনো? না। এখন এখন আপনি আসেন এন্ড অফ ইয়ার 1 এ আপনাকে কত বছরের জন্য গ্যারান্টি দেওয়া হয়েছিল? 10 ইয়ার্স মেশিনটা আপনি ইউজ করবেন। ওকে, এন্ড অফ ইয়ার 1 আপনার ডেফার্ড ইনকাম কতটুকু আছে? 100,000 থেকে কি গেছে? 10,000 চলে গেছে। এন্ড অফ ইয়ার 1 এ এখন আপনার ডেফার্ড ইনকামের ব্যালেন্স কত? লায়াবিলিটি ব্যালেন্স কত? 90,000। এগ্রি? ওকে, এখন আপনাকে এই গ্র্যান্টটা কি করে দিতে হবে ভাইয়ারা? রিপে করে দিতে হবে। মানে কি আপনি আর কন্ডিশন এখন মিট করতে পারতেছেন না, হইতেই পারে, রাইট? এখন আপনি যখন রিপে করবেন, রিপেমেন্ট মানে কি? ফার্স্টে আপনি চিন্তা করবেন রেকগনিশন। রেকগনিশন আমি কোন রাস্তায় গেছি? ডেফার্ড ইনকামে। তাহলে ডিরেকগনিশন আমাকে এখন কোন রাস্তায় আসতে হবে? আমি যে রাস্তায় ভাই ঢুকছি আমাকে এখন ওই রাস্তায় বের হতে হবে, কোনো উপায় নেই। আমি রাস্তা চুজ করছিলাম, তো রাস্তা কোনটা চুজ করছি? ডেফার্ড ইনকাম। তাহলে এখন আমাকে ব্যাক করতে হইলে কোনটাতে ব্যাক করতে হবে? দ্যাট ইজ আ ইম্পর্টেন্ট পয়েন্ট রিপেমেন্টের জন্য, এটা আপনি মাথায় রাখবেন। ওকে, তাহলে এখন আপনি রিপেমেন্ট করে দিবেন না? তাহলে আপনার লায়াবিলিটি কত আছে? তাহলে এখন ডেফার্ড ইনকাম কি হয়ে যাবে? কত টাকা? রাইট? এন্ড আপনি তো টাকাটা দিয়ে দিবেন। ক্লিয়ার? তার মানে এটা আপনার অ্যাসেটের কস্টেও কোনো চেঞ্জ হবে না, বিকজ অ্যাসেটের কস্ট অ্যাজ ইট ইজ আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে যাবে। ক্লিয়ার? বাট এখানে কি করতে হবে খেয়াল করেন তো ব্যাপারটা। আপনি তো এখানে বাদ দিয়ে দিছিলেন, এখন আপনাকে অ্যাসেটের ভ্যালু কি করতে হবে? অলরাইট, তবে কতটুকু বাড়াবেন? যতটুকু আপনি মানে অলরেডি হচ্ছে আপনি কন্ডিশন মিট করছেন না, কতটুকু মিট করছেন না। যেমন 1,00,000 টাকা থেকে তো 10,000 আপনি অলরেডি ডেপ্রিসিয়েট করে ফেলছেন, সেটা আর চেঞ্জ করার দরকার নেই, আপনি 90,000 অ্যাড করে দিবেন। আমি বুঝতে পারছি। এবং রিপে করবেন যতটুকু, মানে যতটুকু আপনাকে এখন রিপে করতে হবে, যেহেতু 100,000 রিপে করে দিতে হবে, আপনি 100,000 রিপে করে দিবেন। সো এখানে রিপেমেন্টের ব্যাপারটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, রিপেমেন্টের ব্যাপারের ক্ষেত্রে সব থেকে মোর অ্যাকুরেট কোনটা? ডেফার্ড ইনকামটা। এবং অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে দেখবেন যে ডেফার্ড ইনকামটাই মোর সায়েন্টিফিক রাদার দেন ডিডাক্ট। কারণ অ্যাসেটের কস্ট আসলে কমানো মানে কি? অ্যাসেটের কস্ট ভাই 5 লাখ ছিল 5 লাখই, বেটার না সেপারেট রাখা? সো অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে ডেফার্ড ইনকাম অ্যাপ্রোচটা মোর সুইটেবল। বাট যদি কোশ্চেনে চলে আসতে পারে, বাট আসলে আপনাকে কি করতে হবে? জাস্ট রিপেমেন্ট করার সময় যতটুকু আপনি রিপে করবেন জাস্ট অতটুকুর অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, তখন অ্যাসেট আবার বাড়াই দিবেন। রাইট? যতটুকু ডেপ্রিসিয়েশন করছেন সেটা করে ফেলছেন, ওইটা তো আর এখন 90,000। ক্লিয়ার? তিনটা আইস 10,000 অলরেডি আমার চার্জ হয়ে গেছে ডেপ্রিসিয়েশনের, মানে আমার অ্যাসেটের ভ্যালু কমে গেছে। যেমন অ্যাসেটের ভ্যালু আমি কত দেখাইছি, মানে অ্যাসেটের ভ্যালু তো আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10,000 চার্জ হয়ে গেছে না অলরেডি। ক্লিয়ার? ওকে,
এর বাইরে আসলে মানে গ্র্যান্ট নিয়ে আসলে ওরকম ছিল না কিছু, বাট আমি ট্রাই করছি খুব সিম্পলি এটাকে কভার করে দিতে। সো এখন নেক্সট ফ্রাইডেতে আপনাদের যদি আইএফআরএস 5 নিয়ে কোনো কুইক কোয়েশ্চেন থাকে একটু আরেকটু দেখেন। বাট হোয়াট আই উড রিকমেন্ড, লেটস প্ল্যান ক্যাশ ফ্লো একটা ম্যাথ আমি দিছি আপনাদেরকে, লেটস ট্রাই টু সলভ ইট, লেটস ট্রাই টু সলভ দ্যাট কোয়েশ্চেন ফ্রম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। প্র্যাকটিসটা হয়ে যাবে। অ্যান্ড আমি যদি আরেকটু রিকোয়েস্ট করি, যেহেতু ফ্রাইডেতে অনেক টাইম আছে আপনাদের, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এখানে আপনাদের একটা ফরম্যাট আছে, এই যে i7 এর, হ্যাঁ, এই ফরম্যাটটা যদি একটু দেখে আসতে পারেন তাহলে ডিসকাশনটা আপনাদের জন্য ইন্টারেক্টিভ হবে নেক্সট ফ্রাইডেতে। আমি এটা আপনার পিডিএফটা আবার দিয়ে দিচ্ছি, রাহাত ভাই মেবি কনফিউশন ফেস করতেছেন যে এটা আবার কোন রিসোর্স নিয়ে কথা বলতেছি আমরা। এটা আমার, ওইটা আপনি কাপলানেরটা দেখছেন, ক্যাপলান পকেট নোট, ক্যাপলানের পকেট নোট, বাট এটা আমার আমার ওন পকেট নোট, এটা মানে এটা হচ্ছে আমার ডেভেলপ করা এটা। ইটস আ কুইক রিভিশন, ইটস ভেরি ইফেক্টিভ, মানে এটা আপনি দেখলে খুব হেল্প হবে আপনাদের। ওকে, সো আমি আবারও দিয়ে দিচ্ছি এটা আপনাকে, সো দ্যাট আপনার এখানে যদি কোনো কোয়েশ্চেন্স কনফিউশন থাকে প্লিজ লেট মি নো। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আপনাদেরকে অ্যাটলিস্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ভালো করে কভার করে দেওয়া। ওকে, এটা আপনি গুগল ড্রাইভেও পাবেন, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেও দেওয়া ছিল, গুগল ড্রাইভেও পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ দেখা হচ্ছে না, বাট অনলাইন ক্লাস করছি, বাট স্টিল আমরা ক্যাশ ফ্লোটা একবারে এক্সেলই করে ফেলবো সুন্দর করে, দ্যাটস বেটার। আল্লাহ হাফেজ।